Warning, this video is not suitable for all ages. Viewer discretion is advised. ওস্তাদ তান্ত্রিক আমাকে বলেন, ঠিক আছে, বড় বার বেড়ে গেছিস তাই না, তোকে আমি দেখে দিব। কথাটা বলে রেগে চলে যান আমার ওস্তাদ তান্ত্রিক। উনি চলে যাবার 3 দিন পর আমি বুঝতে পারি আমার উপর উনি কালো জাদু করেছেন। আমার সব ক্ষমতা শেষ করার জন্য উঠে পড়ে লেগেছেন। আমার সাথে খারাপ কিছু হচ্ছে বুঝতে পেরে আমিও উল্টো আমার ওস্তাদ তান্ত্রিকের ওপর কালো জাদু করি। আমিও ওনার সব শক্তি কেড়ে নেওয়ার জন্য সাধনা করতে থাকি। উনি আমার প্রথম ওস্তাদ তান্ত্রিক, ওনার কাছে আমি প্রথমে শিক্ষা নিলেও এখন ওনার থেকে অনেক বেশি শক্তিশালী। তাই তান্ত্রিক আমার কিছুই করতে পারেননি, উল্টো আমি তান্ত্রিকের অনেক বড় ক্ষতি করেছি। ওনার কাছে যত জিনকে বন্দী করে রেখেছিল উনি সবগুলোকে আমি মুক্ত করে দিই। ওনার কাছে থাকা জিনগুলো মুক্ত হয়ে ওনার উপরে রাগের বসে ওনার 2টো পা অচল করে দিয়ে চলে যায়। কাহিনী এখানে থেমে থাকেনি। ওস্তাদ তান্ত্রিককে হারিয়ে দেবার পর উনি বড় তান্ত্রিকের কাছে যায়। ওনার কাছে গিয়ে আমার নামে বিচার দেওয়ায় বড় ওস্তাদ তান্ত্রিক আমার কাছে আসেন। এসে বলেন, জলিল, এসব কি শুনছি? নিজের শিক্ষক ওস্তাদের সাথে ঝামেলায় জড়িয়ে পড়লে ওনার সব শক্তি ক্ষমতা শেষ করে দিলে। বড় তান্ত্রিকের কথা আমি বললাম, আমি তো ইচ্ছে করে কিছু করিনি, উনি আমাকে আগে কালো জাদু করায় আমি ওনাকে জবাব দিয়েছি, এতে আমার দোষ হবে কেন? উনি কেন আমার উপর কালো জাদু করতে গেল? উনি আমাকে কালো জাদু না করলে আমি ওনার ক্ষতি করতাম না। আমার কথায় বড় তান্ত্রিক বললেন, তবুও নিজের ওস্তাদকে বোঝাতা, আমাকে জানাতা। ওনার কথা জবাবে রেগে গিয়ে বললাম, সবটা কি আমারই দোষ? ওনার কি কোনো দোষ নেই? আপনি ওনার হয়ে আমাকে কথা শোনাচ্ছেন কেন? কিছু হাদিয়া পেয়েছেন নাকি ওনার কাছ থেকে? আমার কথায় বড় তান্ত্রিক আমার উপর রেগে নানা রকম উল্টো পাল্টা কথা বলতে থাকে। এনার সাথেও শুরু হয় আমার তর্ক ঝগড়া, এক পর্যায়ে মারামারি। সাধারণ মানুষের ঝগড়া হলে সেটা তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু তান্ত্রিকের সাথে তান্ত্রিকের ঝগড়া মারামারি লাগলে সেটা আর তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তাদের সাথে যুদ্ধে যুক্ত হয় জিনেরা। জিনেরা যুদ্ধে ইচ্ছে করে না জড়ালেও তাদের বাধ্য করা হয়। বড় তান্ত্রিক ও আমার মাঝে ঠিক সেটাই হয়েছে। ওনার সাথে আমার মারামারি হওয়ায় ওনার সাথে থাকা জিনেরা ও আমার সাথে থাকা জিনদের যুদ্ধ লেগে যায়। সেই যুদ্ধে আমি 2টো জিনকে হারালেও যুদ্ধে জয়লাভ করি। আমি বড় তান্ত্রিককে হারিয়ে দিই ও তার সাথে থাকা সকল জিনকে মুক্ত করে দিই। যুদ্ধ করে 2জন তান্ত্রিককে হারানোর ফলে এলাকায় আমার নাম ডাক বেড়ে যায়। সবাই জিন ভূত রিলেটেড কোনো সমস্যায় পড়লে সোজা আমার কাছে আসতো। এভাবে চলতে থাকে দিন। এক রাতে আমার হঠাৎ মনে পড়ে, আচ্ছা, আমি তো আমার শক্তি প্রয়োগ করে অনেক জিনকে আমার কাছে বন্দি করে তাদের দিয়ে কাজ করাই, কিন্তু আমার কাছে তো কোনো পরী নেই। আমি একটা পরী চাই, একটা পরীকে বন্দি করতে চাই। জলিল দাদার কাছে কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন শাহাদাত ও জয়নাল। পরীর কথা শোনার পর শাহাদাত বললেন, তারপর কি করলা দাদা? তুমি কি পরীকে বশ করতে পেরেছো? তোমার কাছে বন্দি করেছো? হ্যাঁ, করেছি। আমি পরী বন্দি করার জন্য উঠে পড়ে লাগি। আমার শক্তি প্রয়োগ করে সাধনা করে জোরপূর্বক একটা পরীকে আমার কাছে বন্দি করি। সেই পরীকে বন্দি করার পর পরী আমাকে অনেক অনুরোধ করে ছেড়ে দিতে, কিন্তু আমি পরীর কোনো কথা না শুনে অন্য জিনদের মতো পরীকে দিয়েও কাজ করাতে থাকি। এভাবে চলতে থাকে সময়। একদিন আমার কাছে একজন লোক আসে। উনি আমার কাছে এসে বলে ওনার মেয়েকে জিনে ধরেছে। আমার আগে অনেক কবিরাজকে দেখালেও কোনো আশার আলো দেখতে পাননি। কোনো কবিরাজই নাকি সেই জিনটাকে মেয়েটার শরীর থেকে ছাড়াতে পারেনি। লোকটার কথায় আমি ওনাকে বলি, আমি আপনার বাড়িতে যাব, আপনার মেয়ের শরীর থেকে সেই জিনটাকে তাড়াবো। এর বিনিময়ে মোটা অঙ্কের টাকা আমাকে দিতে হবে। আমার কথায় সেই লোকটা রাজি হয়ে যায়। আমিও শর্ত মোতাবেক ওনার বাড়িতে গিয়ে ওনার মেয়ের শরীরে ভর করা সেই জিনটাকে হাজির করি। আমি আমার কবিরাজের জীবনে সহজে কখনো হারিনি। আমি নিজেকে এতটা শক্তিশালী করেছি যে কখনো ভাবিনি কোনো জিন আমাকে হারাতে পারে। আমি লোকটার মেয়ের শরীরে জিনটাকে হাজির করার সাথে সাথে সেই জিনটা কোনো কথা না বলে আমার বুকে প্রচন্ডভাবে আঘাত করে। জিনটার আঘাতে আমি মাটিতে পড়ে যাই। ওদিকে মেয়েটার শরীরে সে জিনটা হাজির হয়ে আসতে আসতে আমাকে বলতে থাকে, কিরে, ব্যথা পেয়েছিস? আহারে, এর থেকেও তোকে একটা ব্যথা সহ্য করতে হবে। তোর সাহস তো কম না, আমাকে হাজির করিস। জিনের কথা আমি ভয় না পেয়ে উঠে দাঁড়াই আর জিনটাকে বলি, কাকে ভয় দেখাচ্ছিস? আমাকে ভয় দেখানোর আগে আমার বিষয়ে একটু খোঁজ নিয়ে দেখ। আমি যেমন তেমন কবিরাজ না রে, তোকে ভালোই ভালো একটা কথা বলি, এই মেয়েটার শরীর থেকে চিরতরে ছেড়ে যা, নইলে কঠিন শাস্তি দিয়ে মেরে ফেলবো তোকে। আমার কথায় জিনটা হাসতে হাসতে বলে, খুব বড় কবিরাজ হয়েছিস তাই না? কথাটা বলে আমি কিছু না করার আগেই সেই জিনটা আমাকে আবারও প্রচন্ড জোরে আঘাত করলো। জিনটা আমাকে এত জোরে আঘাত করলো যে আমি আঘাতের ফলে সেখানে জ্ঞান হারিয়ে ফেলি। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি ওই লোকটাকে বলি, আমি বুকে প্রচন্ড আঘাত পাওয়ার কারণে বুকে অনেকটা ব্যথা হচ্ছে, আমি আজকে আসি, সুস্থ হলে আপনার বাড়িতে আবার আসবো আপনার মেয়ের চিকিৎসা করাতে। কথাটা বলে বাড়িতে চলে আসি আমি। এর ঠিক পরের দিন থেকে সেই জিনটা আমার পিছনে লাগে। আমি আমার সমস্ত শক্তি দিয়েও ওর কিচ্ছু করতে পারিনি। আমার সাথে থাকা জিন পরি ওদেরকে বিষয়টা জানালে ওরা বলে ওদের থেকে ওই জিন খুবই শক্তিশালী, এরা সবাই ওই জিনটার কিছুই করতে পারবে না। আমি এতদিন ভাবতাম আমি একাই শক্তিশালী, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম শক্তির উপর শক্তি থাকে। এই ঘটনার পর আমি দুর্বল হতে থাকি, আমার শরীর খারাপ হতে থাকে। আমি সব জায়গায় ওই জিনটাকে দেখতাম। জিনটা এত ছোট কারণে আমার পেছনে লাগবে ভাবতে পারিনি। এভাবে ভয়ের মাঝে কেটে গেল কয়েকটা দিন। এমনই একদিন আমি ঘুম থেকে উঠে দেখি সেই শক্তিশালী জিনটা আমাকে ধরে এক অজানায় নিয়ে গেছে। আমি জিনটাকে জিজ্ঞেস করায় সে উত্তর দিল, তোকে জিন রাজ্যে ধরে নিয়ে আসা হয়েছে। তুই অন্যায়ভাবে আমার জিনদের নিজের ক্ষমতা দেখিয়ে বন্দি করে রাখিস, নানা অপকর্ম করিস, বিনা কারণে জিনকে মেরে ফেলিস, তাই তোর বিচার হবে।
এই কথাটা বলতে না বলতেই দুইজন জিন এসে আমাকে ধরে একটা বিশাল প্রাসাদের মতো জায়গায় নিয়ে গেল। আমি সেখানে গিয়ে দেখলাম সেখানে অনেক জিন উপস্থিত, সেখানে জিনের বাদশাহ উপস্থিত আছে। আমাকে সেখানে ধরে নিয়ে যাওয়ার পর জিনের বাদশাহ সেখানে থাকা জিনটাকে জিজ্ঞেস করেন, ও তো ইনসান, ওকে আমাদের জিন রাজ্যে ধরে নিয়ে আসছো কেন? বাদশার কথা সে জিনটা বাদশাকে বলেন, বাদশাহ হুজুর, ও মানুষ ঠিকই কিন্তু মানুষ হয়ে অমানুষের মতো কাজ করে। সে অন্যায়ভাবে আমার জিন গোষ্ঠীর কয়েকটা জিনকে তার কাছে বন্দি করে তাদের দিয়ে নানান অপকর্ম, নানা কাজ করায় জোরপূর্বক। জিনটার কথায় জিনের বাদশাহ আমাকে জিজ্ঞেস করে, ও যা বললো এসব কি সত্যি? বাদশার কথায় আমি মাথা নিচু করে বলি, হ্যাঁ, এসব সত্যি। আমি সব স্বীকার করায় জিনের বাদশাহ অন্য জিনদের কাছে আমার বিষয়ে পুরো তথ্য নিয়ে আমাকে বললেন, তুমি আমাদের জিন গোষ্ঠীর কয়েকটা জিনকে বন্দি করে রেখে তাদের দিয়ে জোরপূর্বক কাজ করানোর জন্য তোমাকে আমৃত্যু কারাদণ্ড দিতাম, কিন্তু তুমি অন্য একটা তান্ত্রিকের কাছ থেকে আমাদের জিন গোষ্ঠীর একটা জিনকে মুক্ত করায় আমি তোমার শাস্তি কমিয়ে দিলাম। তুমি যেসব জিনদের এতদিন বন্দি করে রেখেছো তাদের মুক্ত করে দিবা। তোমার শাস্তি 30 বছর কারাদণ্ড। এই 30 বছর তুমি আমাদের জিন রাজ্যের কারাদণ্ডে বন্দী থাকবে। এই 30 বছরের মধ্যে তুমি স্বাভাবিকভাবে মারা গেলে তোমার লাশ তোমার পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে আসা হবে। এখানে শুধু তুমি একাদশী না, তোমাকে যে জিনটা ধরে নিয়ে আসছে আমি তার বিষয়ে খোঁজ নিয়েছি। সে তোমাদের মানুষ জাতির একটা মেয়েকে ধরায়, তার শাস্তি 1 বছরের কারাদণ্ড। জিন জাতি হয়ে অন্যভাবে মানুষকে ধরা বা বিরক্ত করা ঠিক না, এটা আমাদের নিয়মের বাইরে। এই বলে জিনের বাদশার আদেশে আমাকে বন্দি করে রাখা হয় 30টা বছর। 30 বছরের সাজা শেষে জিনের বাদশাহ আমাকে বলেন, তোমার সাজা শেষ, তোমাকে তোমার বাড়িতে রেখে আসা হবে। আশা করি তুমি ভালো হয়ে যাবে। এরপর যদি তোমার নামে এরকম কোনো রিপোর্ট পাই তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই বলে জিনের বাদশাহ আমাকে কিছু ফল ও আমার জন্য নরম কাপড়ের একটা জামা এগুলো আমাকে উপহার হিসেবে দেন, আর জিনদের আদেশ করেন আমাকে বাড়িতে রেখে আসতে। বাদশার আদেশে আমাকে বাড়িতে রেখে আসা হয়। আমি বাড়িতে আসার সাথে সাথে আমার মা সহ আশেপাশের অনেকেই অবাক। আমি 30 বছর পর বাড়িতে ফিরছি। আমাকে দেখতে গ্রামের মানুষ আমার বাড়িতে ভিড় জমিয়েছে। এদিকে আমাকে ফিরে পেয়ে আমার কান্নায় ভেঙে পড়েছে। 30 বছর আমি কোথায় ছিলাম এটা সবারই প্রশ্ন, কিন্তু আমি সবাইকে মিথ্যা বলেছিলাম। সবাইকে বলেছিলাম আমি কবিরাজি সাধনা করতে গহীন জঙ্গলে গিয়েছিলাম এই 30 বছর। পরে অবশ্য অনেককে সত্যিটা বলেছিলাম। যাই হোক, আমাকে দেখতে আসা সবাইকে এটাও বলি, আজকের পর থেকে আমি কবিরাজি ছেড়ে দিলাম। আজকের পর আমার কাছে কেউ আসবেন না জিনপুরি রিলেটেড কোনো সমস্যার জন্য। আমি এসব নিয়ে তবা করলাম। আমার দ্বারা কারো কোনো ক্ষতি হলে আমাকে মাফ করবেন। এরপর থেকে আমি কবিরাজি ছেড়ে দেই। ক্ষমতা ও জিনপুরি বন্দি করার নেশায় অন্ধকারে ডুবে গিয়েছিলাম। আমি ওসব থেকে তবা করছি। আমার মতো ভুল কেউ করবেন না। জলিল দাদার মুখে পুরো ঘটনা শুনে শাহাদাত ও জয়নাল দুজনেই অবাক। তারা দুজনেও যে জলিল দাদার মতো ভুল করতে বসেছিল। যাই হোক, দাদার মুখে ওনার সাথে ঘটে যাওয়া সব ঘটনা শোনার পর জয়নাল বলেন, দাদা, আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা অনেকের কাছে শিক্ষা হয়ে থাকবে। আজ তাহলে আসি, একটু পর সন্ধ্যা হয়ে আসবে। আপনি সময় করে আসবেন আমাদের বাড়িতে। জলিল দাদা বললেন, তোরাও ভালো থাকিস, তো দাদাকে বলিস সময় করে আমার সাথে দেখা করে যেতে। জলিল দাদার কথায় ওনার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা করলেন জয়নাল ও শাহাদাত। বাড়ির দিকে আসতে আসতে দুজনেই বলাবলি করছিল, এরকম তাহলে ঘটনা হয়। সত্যি জলিল দাদার ঘটনাটা মন ছুঁয়ে যাওয়ার মতো। এসব বলতে বলতে দুজনেই বাড়িতে চলে গেলেন। জয়নাল ও শাহাদাতের কাছে জলিল দাদার ঘটনাটা খুব ভালো লেগেছে। আপনাদের কাছে জলিল দাদার ঘটনাটা কেমন লেগেছে জানাবেন কমেন্টে। সামনে নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।